বছরের শেষ নাগাদ চূড়ান্ত হবে তিস্তা মহাপরিকল্পনা, জানালেন পরিবেশ উপদেষ্টা। সোহাগ হত্যা মামলার অন্যতম আসামি নান্নু গ্রেপ্তার। এবং মানিকগঞ্জের পাটুরিয়ায় কোটি টাকার 2 ফেরিঘাট বেদখল। দেখছেন এটিএন নিউজ। দেশের খবরে আপনাদের সাথে আছে আমি জান্নাতুন নাহার জাকিয়া। এতক্ষণ নাসির ফ্লোর গ্লাসের সৌজন্যে শিরোনামগুলো শুনছিলেন। বিস্তারিত। তিস্তা মহাপরিকল্পনা এবছরের শেষ নাগাদ চূড়ান্ত হবে বলে জানিয়েছেন পানি সম্পদ এবং পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান। সকালে কুড়িগ্রাম যাবার পথে সৈয়দপুর বিমানবন্দরের সাংবাদিকদের প্রশ্নের উত্তরে তিনি একথা বলেন। মাঠ পর্যায়ে যে আলোচনা হয়েছে সেই মন্তব্যগুলোর সাথে নিয়ে আমরা আমাদের মতামত চূড়ান্ত করে ফেলেছি। এখন সরকারের প্রথমে যাবে একটা পরিকল্পনাতে, তারপরে যাবে ইআরডিতে, তারপরে চাইনিজ কর্তৃপক্ষের কাছে গেলে তারা একটা বিস্তারিত রিপোর্ট করবে। তো আমরা আশা করছি এই বছরের শেষ নাগাদ আমরা এটাকে চূড়ান্ত করে ফেলতে। জিয়াউর রহমানের অনুকম্পায় ইসলামী দলগুলো রাজনীতি করার সুযোগ পেয়েছিল। ইসলামের জন্য কারো অনুভূতি থাকলে সেটা বিএনপির, বলেছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। দুপুরে কুড়িগ্রাম কেন্দ্রীয় ঈদগাহ মাঠে ছাত্র জনতার আন্দোলনে জেলার 10 শহীদ পরিবারে আর্থিক অনুদান বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি নেতাকর্মীদের কোনো উস্কানিতে পা না দেওয়ার পরামর্শ দেন। কুড়িগ্রামের মতো একটি জেলায় যদি 10-12 জন যদি শহীদ হন, তাহলে আপনি বলুন যেখানে আন্দোলন হয়েছে খুব তীব্রভাবে, সেখানে কি অবস্থা বিরাজ করেছে। কই এগুলোর কথা তো আপনারা বলেন না। আপনারা যখন অপপ্রচার আর কুৎসায় নেমেছেন, তখন বিএনপির নেতাকর্মীরা আহত নিহত পরিবারের পাশে দাঁড়িয়েছে। জুলাই পদযাত্রা নিয়ে ভোলায় পৌঁছেছেন জাতীয় নাগরিক পার্টি এনসিপির কেন্দ্রীয় নেতারা। জেলা শহরটিতে আজ কয়েকটি পথসভায় জনসংযোগ করবেন তারা। ভোলা প্রেস ক্লাব চত্বর থেকে বিস্তারিত জানাতে যুক্ত হচ্ছেন মোহাম্মদ মঞ্জুর আলম। মঞ্জুর, ঠিক এই মুহূর্তে এনসিপির পদযাত্রার খবর আপনার মাধ্যমে জানতে চাই, এবং বেশ কয়েকটি যে পথসভা তারা করছেন সে প্রসঙ্গে নিশ্চয়ই আপনি আমাদেরকে জানাবেন। এখন এই মুহূর্তে আমি যে স্থানটিতে রয়েছি সেটি সমাবেশ স্থল। কেবল এই সমাবেশ শেষ করেছেন জাতীয় নাগরিক কমিটির যারা কেন্দ্রীয় নেতৃবৃন্দ রয়েছেন, তারা বক্তব্য দিয়েছেন এবং ভোলার উন্নয়নের কথা বলেছেন, ভোলার সমস্যা নিয়ে তারা প্রতিশ্রুতি দিয়েছেন। তো সব মিলিয়ে বলা যায় যে ভোলার আকাঙ্ক্ষা, যেটা ভোলার ছাত্র জনতার যে দাবি ছিল, সেই দাবির সাথে তারা একত্রতা প্রকাশ করেছেন। এবং আপনাকে একটু জানিয়ে রাখতে চাই, বেলা 2টায় কিন্তু এই প্রোগ্রাম শুরু হওয়ার কথা ছিল, কিন্তু সময়ের সাথে কিন্তু তারা সেই সময় না শুরু করতে পারলেও 3টার পরে কিন্তু এই প্রোগ্রামটি শুরু হয়। তো সব মিলিয়ে এখন এই প্রোগ্রামটি তারা শেষ করে বরিশালের উদ্দেশ্যে রওনা দিবেন। তো আমরা দেখেছি উৎসবমুখর জনতা কিন্তু এসেছেন এবং তাদের যে আকাঙ্ক্ষা, যে প্রত্যাশার কথা, সেটি কেন্দ্রীয় নেতৃবৃন্দের কাছে উত্থাপন করেছেন এবং তারা প্রতিশ্রুতি দিয়েছেন যে যত দ্রুত সম্ভব ভোলার যৌক্তিক যেই সমস্যাগুলো রয়েছে সেই সমস্যাগুলো তারা সমাধান করবেন। অন্যথায় আমরা দেখেছি জুলাই যারা শহীদ হয়েছেন ভোলার, তাদের পরিবারের পক্ষ থেকে বেশ কয়েকজন কিন্তু আজকের এই সমাবেশে তারা এনেছেন এবং এই সমাবেশে তারা অংশ নিয়েছেন এবং তাদের যে অভিযোগটি রয়েছে সেটিও কিন্তু তারা কেন্দ্রীয় নেতৃবৃন্দের সাথে আলাপ করেছেন এবং উত্থাপন করেছেন। তো সব মিলিয়ে জাকিয়া এই ছিল ভোলার যেই জুলাই পথযাত্রার সমাবেশের যেই চিত্র, সেই চিত্র সর্বশেষ তথ্য আমার কাছে এই ছিল। জাকিয়া। মঞ্জুর, ধন্যবাদ আপনাকে। দর্শক, জুলাই পদযাত্রা নিয়ে ভোলায় পৌঁছেছে ইতিমধ্যে এনসিপির নেতাকর্মীরা। এই বিষয়ে বিস্তারিত জানতে মোহাম্মদ মঞ্জুর আলম ভোলা থেকে আমাদের সঙ্গে সংযুক্ত হয়েছিলেন। ভারত বাংলাদেশের অন্যতম ব্যস্ত সীমান্ত বন্দর বেনাপোল চেকপোস্ট দিয়ে পাসপোর্ট যাত্রীর যাতায়াত কমেছে, সেই সাথে কমেছে রাজস্ব আদায়ও। এ বিষয়ে বেনাপোল ইমিগ্রেশন অফিস থেকে বিস্তারিত জানাচ্ছেন প্রতিনিধি আহমদ আলী শাহিন। ভারত বাংলাদেশের ব্যস্ত সীমান্ত বেনাপোল চেকপোস্ট দিয়ে গত বছরের তুলনায় ব্যাপক হারে কমেছে পাসপোর্ট যাত্রী যাতায়াত। পাসপোর্টধারী যাত্রী যাতায়াত কমেছে 10,59,657 জন। রাজস্ব আদায় কমেছে 90 কোটি টাকা। 2024 সালের 5 আগস্ট রাজনৈতিক পথ পরিবর্তনের পর ভারত সরকার বাংলাদেশি পাসপোর্টধারী ভিসা বন্ধ করে দেয় এই পরিস্থিতির সৃষ্টি হয়েছে। এখনো স্বাভাবিক হয়নি ভিসা প্রক্রিয়া, তবে ভারতীয়রা বাংলাদেশ দূতাবাস থেকে স্বাভাবিক নিয়মে প্রতিদিন 200 থেকে 300 জন ব্যবসায়ী পণ্য সামগ্রী নিয়ে বাংলাদেশে আসছে।
বিক্রি করে ফিরে যাচ্ছে। এরা স্থানীয়ভাবে ব্যাগের ব্যবসা হিসেবে পরিচিত। ভিসা বন্ধ থাকায় সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হচ্ছে বাংলাদেশিরা। ব্যবসা, চিকিৎসা, উচ্চশিক্ষার মতো গুরুত্বপূর্ণ কাজে ভিসা না পেয়ে অনেকে ক্ষতির মুখে পড়ছে। বেনাপোল ইমিগ্রেশন ইনচার্জ ইলিয়াস হোসেন মুন্সি জানিয়েছেন, স্বাভাবিক নিয়মে প্রতিদিন 60 থেকে 8,000 পাসপোর্টধারী যাত্রী যাতায়াত করতেন। বর্তমানে তা 1 থেকে 1,500-এ নেমে এসেছে। বর্তমান পরিস্থিতি এভাবে চলতে থাকলে পাসপোর্ট যাত্রীর সংখ্যা আরো কমবে বলে আশঙ্কা করছেন সংশ্লিষ্টরা। এই ছিল বেনাপোল ইমিগ্রেশনের পাসপোর্ট যাত্রী যাতায়াতের সর্বশেষ তথ্য। আহমদ আলী শাহিন, এটিএন নিউজ, বেনাপোল, যশোর। রাজধানী মিটফোর্ডে ব্যবসায়ী সোহাগ হত্যা মামলার অন্যতম আসামি নান্নুকে গ্রেপ্তার করেছে র্যাব। সোমবার দিবাগত রাত 1টার দিকে তাকে নারায়ণগঞ্জের বন্দর থেকে গ্রেপ্তার করে ঢাকার র্যাব 10। এ সময় তাদের সহযোগিতা ছিল নারায়ণগঞ্জ র্যাব 11-এর একটি ইউনিট। এ নিয়ে এই হত্যাকাণ্ডের ঘটনায় মোট 8 জনকে গ্রেপ্তার করা হলো। এর আগে 13 জুলাই সকালে রাজধানী ঢাকা ও নেত্রকোনা থেকে সজীব ও রাজীব নামে 2 জনকে গ্রেপ্তার করা হয়। গত বুধবার ব্যবসায়ী লালচাঁদ সোহাগকে প্রকাশ্যে নৃশংসভাবে কুপিয়ে এবং ইটের টুকরা দিয়ে থেতলে হত্যা করে সন্ত্রাসীরা। পরের দিন এই ঘটনায় নিন্দার ঝড় উঠলে নিহতের বোন বাদী হয়ে কোতোয়ালি থানায় মামলা দায়ের করেন। মামলায় 19 জনের নাম উল্লেখ করা হয়। দেশের খবরে এই পর্যায়ে একটি বিরতি নিচ্ছে, ফিরে এসে অন্যান্য খবরের সঙ্গে আরও যা থাকছে। ঝুঁকিপূর্ণ মজুদখালী নদী রক্ষা বাঁধ, আতঙ্কে নদী পাড়ের মানুষ। এবং উপকূলে নিম্নচাপ, সমুদ্র বন্দরে 3 নম্বর স্থানীয় সতর্ক সংকেত। বিরতির পর আরও একবার আমন্ত্রণ জানাচ্ছি দেশের খবরে। পাটুরিয়ায় দীর্ঘ 4 বছরেও আলোর মুখ দেখেনি বিআইডব্লিউটি এর কোটি টাকার 2 ফেরিঘাট। উদ্বোধনের আগেই অযত্ন অবহেলায় নষ্ট হচ্ছে পল্টুন সহ দামি সব যন্ত্রাংশ। এই সুযোগে ফেরিঘাট দুটি দখলে নিয়েছে প্রভাবশালী বালু ব্যবসায়ীরা। মানিকগঞ্জ থেকে মোহাম্মদ সুজন খন্দকারের তথ্য ছবিতে ডেস্ক রিপোর্ট। দেশের দক্ষিণ পশ্চিমাঞ্চলের মানুষের যোগাযোগ ব্যবস্থা সহজ করতে আরিচা থেকে পাটুরিয়াতে স্থানান্তর করা হয় ফেরিঘাট। 3টি ঘাট দিয়ে শুরু হলেও যানবাহনের চাপ সামাল দিতে 2022 সালে তৈরি করা হয় আরও 2টি নতুন ঘাট। প্রায় কোটি টাকা খরচে 1 ও 2 নম্বর ফেরিঘাট তৈরি হলেও আজ পর্যন্ত তা কোনো কাজে আসেনি বিআইডব্লিউটিসির, হয়নি উদ্বোধনও। স্থানীয়রা বলছেন এই ঘাট দুটি ছিল অপ্রয়োজনীয়, বিগত সরকারের অসৎ কর্মকর্তাদের অর্থ লুটপাটের কৌশল। যে পাবলিকের জায়গা জমির মালিক এরা এদের টাকা দেয় নাই কেন? অসাধু কিছু কর্মকর্তা অপ্রয়োজনীয় কাজের জন্য বানাইছে, কিন্তু এটা কোনো কাজেই লাগতেছে না। পড়ে থাকার সুযোগে ফেরিঘাট দুটি দখলে নিয়েছে প্রভাবশালী বালু চাতাল মালিকরা। তাদের দাবি বিআইডব্লিউটি এর নয়, তারা নিজস্ব জায়গায় বালুর ব্যবসা করছেন। উল্টো বিআইডব্লিউটি এর লোকেরা তাদের নিকট থেকে বাড়তি সুবিধা আদায় করছে বলে অভিযোগ তাদের। এখানে যদি বিআইডব্লিউটি অথবা গভর্নমেন্ট যদি চায় জায়গা দিতে পারতো, বাট একোয়ারের মাধ্যমে আদৌ একোয়ার করে নাই। বিআইডব্লিউটি এর আমরা খাজনা দেই, আমাদের যে প্রতি বডি আসে বডি থেকে একটা দিয়ে আমাদের চাতাল পরে সেখানে একটা খাজনা দেই, সুবিধা তো অবশ্যই নিচ্ছে। তবে অভিযোগ মানতে নারাজ বিআইডব্লিউটি এর এই কর্মকর্তা। আর অভিযোগ পেলে বালু ব্যবসায়ীদের বিরুদ্ধে মোবাইল কোর্ট পরিচালনার কথা জানিয়েছে উপজেলা প্রশাসন। 2, 3, 4, 5 অপারেশন, 1 নম্বর হচ্ছে রিজার্ভ। যে কোনো মুহূর্তে যে কোনো ঘাটের সমস্যা হলে এই ঘাট দিয়ে আমরা ফেরি চলাচল করি। সাময়িকের জন্য বেঁধে রাখা হয় বা নোঙ্গর করে রাখা হয়, কিন্তু আমরা কোনো ব্যক্তি বিশেষের কাছে আমরা কোনো এটা দেওয়া হয়নি আমাদের। ইশরাত লিমা, ডেস্ক রিপোর্ট, এটিএন নিউজ। যশোরের অভয়নগরে মজুদখালী নদীর ভাঙনে ঝুঁকিতে পড়েছে নদী রক্ষা বাঁধ। ভাঙন আতঙ্কে দিন কাটছে সিদ্ধিপাশা ইউনিয়নের হাজারো মানুষের। বাঁধের দ্রুত সংস্কার ও স্থায়ী সমাধানের দাবি গ্রামবাসীর। যশোর থেকে নজরুল ইসলাম মল্লিকের তথ্য ছবি নিয়ে ডেস্ক রিপোর্ট। ভৈরব নদের ত্রিমোহনী থেকে অভয়নগর উপজেলার সিদ্ধিপাশা ইউনিয়ন দিয়ে বয়ে গেছে মজুদখালী নদী। বর্ষার শুরুতেই ভাঙন দেখা দেয় নদী পাড়ে, ক্ষতিগ্রস্ত হয় নদী রক্ষা বাঁধ। ভাঙন আতঙ্কে দিন কাটছে সিদ্ধিপাশা ইউনিয়নের দিঘলিয়ারাবাদ, জয়ারাবাদ ও রামনগর গ্রামের হাজারো মানুষের। বাঁধটি ভেঙে গেলে পানিবন্দী হয়ে পড়ার শঙ্কা যেমন তাদের,
তেমনি বসতবাড়ি ক্ষেত খামার হারানোর ভয়। আমরা আমাদের গ্রামের সমস্ত গ্রামবাসী মিলে এই ভাঙন যতটুকু রোধের চেষ্টা করা যায় ততটুকু রোধের চেষ্টা করতেছি, কিন্তু পারতেছি না। কখন না জানি এই ভাঙন ভেঙে আমাদের বাড়ির ভিতরে পানি ঢুকে যায়। এই 3 গ্রামের মানুষ আমরা হাজার হাজার লোক আছি খুব আতঙ্কের ভিতরে। এই ভাঙনটা যদি সংস্কার হয় তাহলে আমরা বাঁচতে পারবো, এটাই আমরা সরকারের কাছে একটু দাবি করছি। বাঁধ রক্ষায় গ্রামবাসী মিলে নানা রকম পদক্ষেপ নিলেও তা তেমন কাজে আসেনি। দ্রুত পানি উন্নয়ন বোর্ড ও প্রশাসনের দৃশ্যমান পদক্ষেপ চান তারা। আশু যে ব্যবস্থা গ্রহণ করার এই ব্যবস্থা গ্রহণ করব খুব তাড়াতাড়ি। আর স্থায়ীভাবে নদী ভাঙনের জন্য যে ব্যবস্থা নেওয়ার সেটাও প্রক্রিয়াধীন আছে। আশা করছি ওখানে এই বর্ষার সিজন চলে গেলে আগামী শুষ্ক মৌসুমে সেখানে স্থায়ীভাবে নদীর প্রতিরক্ষা কাজ বাস্তবায়ন করা হবে। টানা বৃষ্টি, নদীতে পানির ঢল, দিন দিনই ঝুঁকিপূর্ণ হয়ে উঠছে মজুদখালী নদী রক্ষা বাঁধ। দ্রুত পদক্ষেপ না নিলে বিপর্যয়ের আশঙ্কা সিদ্দিপাশা ইউনিয়নবাসীর। প্লাবিত হওয়ার সম্ভাবনা রয়েছে, এটি যাতে না হয় সেই দিকে আমরা নজর রেখে সবসময় যাতে সেইখানে প্রয়োজনীয় উদ্যোগ গ্রহণ করতে পারে আমাদের পানি উন্নয়ন বোর্ড। সেক্ষেত্রে আমরা স্থানীয় প্রশাসন যারা আছে তারা তাদেরকে সহযোগিতা করবে। রাইহান মুন্সি, ডেস্ক রিপোর্ট, এটিএন নিউজ। দেশের খবরে আরও একটা বিরতির পর ফিরছে, সাথেই থাকুন। আপনারা দেখছেন দেশের খবর। বগুড়ায় আজ বছরের সেরা বৃষ্টিতে গোটা শহর ডুবে গেছে। ৮২.৮ মিলিমিটার বৃষ্টিতে শহরের এমন কোনো রাস্তা ছিল না যা জলমগ্ন হয়ে পড়েনি। ড্রেনেজ ব্যবস্থাও উন্নত না হয় পানির নামতেও দেরি হচ্ছে। সান্তাহার রোড থেকে বিস্তারিত জানাচ্ছেন আমাদের উত্তরাঞ্চলীয় ব্যুরো প্রধান চপল সাহা। ধন্যবাদ। বগুড়ায় আজ সকাল ৮টার পর থেকে শুরু হয়েছে বৃষ্টি এবং সে বৃষ্টি এমন মুষলধারে বৃষ্টি হয়েছে যে দুপুর ১২টা পর্যন্ত টানা বৃষ্টিতে আপনারা বলতে পারেন যে গোটা বগুড়া শহরের সমস্ত রাস্তা ডুবে গিয়েছিল। এই সময় বৃষ্টিপাতের পরিমাণ ছিল ৮২.৮ মিলিলিটার। বগুড়া শহরের সবচেয়ে বড় সমস্যা যেটা সেটা হলো ড্রেনেজ ব্যবস্থা। খুব সহজেই বৃষ্টি নামতে পারে না, ফলে মানুষকে খুব কষ্ট করে যেতে হয় আপনার হলো এই রাস্তা দিয়ে। এখন আমরা দেখতে পাচ্ছি এই রাস্তায় বৃষ্টির পানি, সাত মাথায় বৃষ্টির পানি, স্টেশন রোডের বৃষ্টির পানি, অর্থাৎ কোথাও বৃষ্টির পানির কমতি নেই। এই বৃষ্টির মধ্যে সেটা হলো মানুষ বাধ্য হয়ে কিন্তু আপনার এই চলছেন। মোটামুটি এই ছিল বগুড়া থেকে আমার কাছে সর্বশেষ। এবারে আবহাওয়া সংবাদ। উপকূল এলাকায় সৃষ্টি হওয়া লঘুচাপ ঘনীভূত হয়ে স্থল নিম্নচাপে পরিণত হয়েছে। এই নিম্নচাপের প্রভাবে উপকূলীয় এলাকাগুলোর ওপর দিয়ে দমকা বা ঝোড়ো হাওয়া বয়ে যেতে পারে। এজন্য ৪ সমুদ্র বন্দরকে ৩ নম্বর স্থানীয় সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে। পাশাপাশি নদীবন্দরে ১ নম্বর সতর্কতা সংকেত দেখাতে বলা হয়। এসবের প্রভাবে খুলনা ও রাজশাহী বিভাগ সহ দেশের বিভিন্ন অঞ্চলে ভারী বৃষ্টি হতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। এদিকে রাজধানী ঢাকা সহ দেশের কোথাও কোথাও এখনও বৃষ্টি হচ্ছে। এর বৃষ্টি আরও ১-২ দিন থাকতে পারে। চট্টগ্রাম, কক্সবাজার, মোংলা ও পায়রা সমুদ্র বন্দরগুলোকে ৩ নম্বর স্থানীয় সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে। সকাল ৯টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত দেশের অভ্যন্তরীণ নদী বন্দরগুলোকে ১ নম্বর সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে। সেই সঙ্গে দক্ষিণ পশ্চিম মৌসুমী বায়ুর সক্রিয়তার কারণে মঙ্গলবার সকাল ৯টা থেকে পরবর্তী ২৪ ঘন্টায় রাজশাহী ও খুলনা বিভাগের কোথাও কোথাও ভারী থেকে অতি ভারী বর্ষণ হতে পারে। শেষ করব দেশের খবর, তার আগে নাসির ফ্লোর গ্লাসের সৌজন্যে শিরোনামগুলো জানিয়ে দেব আরও একবার। বছরের শেষ নাগাদ চূড়ান্ত হবে তিস্তা মহাপরিকল্পনা, জানালেন পরিবেশ উপদেষ্টা। সোহাগ হত্যা মামলার অন্যতম আসামি নান্নু গ্রেফতার। মানিকগঞ্জের পাটুরিয়ায় কোটি টাকার 2 ফেরিঘাট বেদখল। ঝুঁকিপূর্ণ মজুদখালী নদী রক্ষা বাঁধ, আতঙ্কে নদী পাড়ের মানুষ। এবং উপকূলে নিম্নচাপ, সমুদ্র বন্দরে 3 নম্বর স্থানীয় সতর্ক সংকেত। দর্শক, এই ছিল দেশের খবরে। সঙ্গে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।